আসসালামু আলাইকুম। আমি রাফি হাসান। কেমন আছেন সবাই? বিহাইন্ড দ্য জার্নির আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিহাইন্ড দ্য জার্নিতে আমরা এমন কিছু ওয়েল এস্টাবলিশ পার্সোনালের সাথে পরিচিত হই যাদের সফলতার জার্নি আমাদের অনুপ্রাণিত করেছে। যাদের হার না মানা গল্পে শেয়ার উইলের একটি বাস্তব চিত্র আমরা দেখতে পাই। ওয়াইসিসি আয়োজিত বিহাইন্ড দ্য জার্নির ৯২তম পর্বে আমাদের এবারের অতিথি হিসেবে থাকবেন আব্দুল্লাহ আবিয়াদ রায়েদ ভাইয়া, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের কো-ফাউন্ডার এবং বর্তমানে সেখানেই চিফ টেকনোলজি অফিসার হিসেবে কর্মরত আছেন। সো লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাফি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাউ আর ইউ? ভাইয়া, শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো ভাইয়া, আমরা শুরু করছি। ভাইয়া, যদি আপনার প্রথম দিকে মানে একাডেমিক লাইফ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন, আপনার শিক্ষা জীবন নিয়ে। ওকে, সো আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার স্কুল ছিল হচ্ছে চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, অ্যান্ড ওইখানে আমি চিটাগংয়ে ছিলাম 2008, 9, 10। এটা বলে নিলাম সিন্স অনেকে এখানে চিটাগং থেকে হয়তো জয়েন করতে পারে। অ্যান্ড এসএসসিটা আমি চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকেই দিয়েছি। অ্যান্ড ওটার পর আমি ঢাকায় চলে আসি, নর্ডার্ন কলেজে ভর্তি হই। নর্ডার্ন কলেজে আমি এইচএসসি দিই, অ্যান্ড তারপর আলহামদুলিল্লাহ আমার আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল সবসময়, এবং যে কারণে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিই, and আলহামদুলিল্লাহ বুয়েটে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চান্স হয়, এবং তারপর আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। 2018 সালে আমার পড়াশোনা শেষ হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ফ্রম বুয়েট, এন্ড তারপরের স্টোরিটা তো উইথ 10 মিনিট স্কুল মোস্টলি। আচ্ছা ভাইয়া, বাংলাদেশের মতন তৃতীয় বিশ্বের একটা দেশ, ওখানে এডটেক নিয়ে বিজনেস স্টার্টআপ শুরু করা, দেন ওইটাকেই প্রফেশন হিসেবে চুজ করা, এই জিনিসটাকে আপনারা কেমন ভাবে দেখেছিলেন? হ্যাঁ, আই উডন্ট সে এটা ওয়াজ ভেরি ইজি, কারণ 2018 সালে ওই সময়টাতে আহ, আমার ফ্রেন্ডস বা আশেপাশে যারাই আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যাওয়ার পরে, স্পেশালি বুয়েট থেকে দেখা যায় বাইরে চলে যায় অথবা হায়ার স্টাডিজ এর জন্য ট্রাই করে। অ্যান্ড ওই সময়টাতে আমার মাথায় একবার এসেছিল যে শুড আই ট্রাই হায়ার স্টাডিজ, বিকজ আমার অলওয়েজ ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং একটু আরো ফার্দার পড়াশোনা করা, রিসার্চের দিকে যাওয়া। কিন্তু 2014 সালে যখন টেনমিল স্কুলের সাথে ফার্স্ট যুক্ত হই, তখন যে মিশনটা বা ভিশনটা নিয়ে যুক্ত হওয়া হয়েছিল, ওইটা আসলে 2018 সালে আমি শেষ করতে পারিনি। তো তখন মনে হচ্ছিল যে আরো কিছুদিন একটু ট্রাই করা দরকার, বিকজ বাংলাদেশের মার্কেট তখন মাত্র রেডি হচ্ছে। সো অনেক প্ল্যান ছিল, অনেক কিছুই করা হয়ে ওঠে নাই। তারপর আমি একটু বাসায় প্লাস আমাদের ফাউন্ডার আইমেন ভাইয়ের সাথে কথা বললাম। বাসায় কথা বলো আব্বু আম্মুর সাথে, আব্বু আম্মু আমাকে সাপোর্ট দিল। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এভরিওয়ান সাপোর্টেড, এন্ড আই ডিসাইডেড, ইভেন দো আমার অনেক ফ্রেন্ডস, অনেক আশেপাশের peers did not see this as a good choice, but I stayed back, and আলহামদুলিল্লাহ এখন এডুকেশন টেকনোলজি এডটেক আমরা যেটা বলি, ইট ইজ আ ভেরি বুমিং ইন্ডাস্ট্রি, এবং নট জাস্ট বিকজ ইন্ডিয়াতে অর অ্যাক্রস সাউথ ইস্ট এশিয়া এটা বুম করছে, বাংলাদেশেও ইট ইজ আ ভেরি গ্রোয়িং মার্কেট। অ্যান্ড আই বিলিভ এইখানে আমরা যদি জাস্ট অনলাইন এডুকেশনের মধ্যে এই এডটেককে সীমিত করে রাখি তাহলে ভুল হবে। টেকনোলজি কিন্তু অ্যাজ অ্যান ইনেবলার কাজ করে। সো আমরা শুধুমাত্র অনলাইনে কাজ করতে চাই না, আমরা এডুকেশন ল্যান্ডস্কেপ অ্যাজ আ হোল ইন বাংলাদেশ এটাতেই কাজ করতে চাই, এবং এটাকে আরো ইমপ্রুভ করতে চাই, টেকনোলজি দিয়ে জিনিসটাকে আরো এনহান্স করতে চাই। সো ইয়া, আই থিঙ্ক মোর অ্যান্ড মোর অফ students and new graduates, engineers included, business graduates included, should come and try to change the education landscape of the country. And for that, edtech is the de facto new, next big thing, I believe. 10 মিনিট স্কুল শুরু করার পিছনে গল্পটা কি ছিল? মানে ভিশন মিশন সবাই বলে, আপনাদের ভিশনটা কি ছিল? আপনারা কি অ্যাচিভ করতে চাচ্ছিলেন? আচ্ছা, সো এটা একটু ইন্টারেস্টিং, কারণ আইমেন ভাইয়ের সাথে আমার পরিচয় ওই চিরঙে থাকতে 2008, 9, 10 ওই সময়টাতে। সো উনিও ওখানে ছিল, চিরং ক্যান পাবলিকই পড়তো, তো তখন থেকে পরিচয়। বাট আমি 2012-তে এইচএসসির পর একটা গ্যাপ ছিল, রাইট?
ওই সময়টাতে আই স্টার্টেড লার্নিং প্রোগ্রামিং। অ্যান্ড প্রোগ্রামিংটা শিখি হচ্ছে অনলাইন একটা চ্যানেল থেকে, ইউটিউবের একটা চ্যানেল থেকে, নাম ছিল দ্য নিউ বস্টন। তো ওই নিউ বস্টন যে চালাইতো সে কারেন্টলি ফেসবুক একজন ইঞ্জিনিয়ার হিসেবে আছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম বিকজ হি শোড বি দ্য প্যাথ প্রোগ্রামিং এ। তো ইউটিউব থেকে যখন আমি ফার্স্ট এই অনলাইন মানে এডুকেশন সম্পর্কে জানি যে ওকে এখানে এনি টাইম on your at your own pace you can just learn anything for free, that was really fascinating for me. And তখনই আমার মনে হয় যে something like this should really change the world. তো খান একাডেমিও তখন ছিল, and I was really a big fan of খান একাডেমি as well. তো ঢাকায় 2013 সালে এসে আয়ন ভাইয়ের সাথে দেখা হলো, and আয়ন ভাইয়া তখন বললো যে আম, আমি এরকম একটা অনলাইন পেজ, তখনও 10 মিনিট স্কুল ওয়াজ জাস্ট আ ফেসবুক পেজ, এরকম একটা পেজ চালাচ্ছি, এখানে আমরা এরকম অনলাইন ভিডিও, রেকর্ডেড ভিডিওস এন্ড এভরিথিং দিতে চাই, এবং আমি চাচ্ছি এটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে যেখানে স্টুডেন্টরা এসে নিজেদেরকে যাচাই করতে পারবে, প্রোগ্রেস করতে পারবে। তো তখন আই রিয়েলাইজ যে ওকে, আমি যে অনলাইন এডুকেশনের স্বপ্ন দেখছিলাম যে এটা একটা লাইক চেঞ্জ নিয়ে আসতে পারবে বাংলাদেশে, আয়ন ভাই ইজ ডুইং দ্যাট এক্স্যাক্টলি। সো তখনই আমরা কথা বলি, এবং আয়ন ভাই তখন একটা প্রবলেম ফেস করছিল, সেটা হচ্ছে প্ল্যাটফর্মটা কিভাবে বানাবে, এবং প্ল্যাটফর্মটা দেখা সাক্ষাৎ মানে দেখার জন্য প্লাস বানানোর জন্য উনি কাজ করছিল। সো ওই সময়টাতে আমি ইনভলভ হই, এবং আলহামদুলিল্লাহ তারপর আমাদের ভিশন মিশন মিলে যায়। আয়ন ভাইয়া ওই সময় যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছিল সেটা হচ্ছে আমাদের ঢাকায়, উনি হচ্ছে মেন্টরসে পড়াইতো, রাইট, আইবিএ যে কোচিং সেখানে। তো ওইখানে দেখতো যে ঢাকা শহরের বাইরের থেকে অনেক কষ্ট করে স্টুডেন্টরা আসতো ফর অ্যাডমিশন কোচিং, অ্যান্ড ঢাকাই সবকিছু সেন্টার্ড। এই যে জিওগ্রাফিক্যাল একটা কনসেন্ট্রেশন বাংলাদেশ ঢাকায়, এইটা কিন্তু একটা ব্যারিয়ারের মতো, এবং অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি টিচারেরও কিন্তু একটা অভাব। এই যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার, একটা ল্যাক অফ কোয়ালিটি এডুকেটরস অ্যান্ড ল্যাক অফ অ্যাক্সেস, এবং সব ছিল এক্সপেন্সিভ। এই প্রবলেমগুলো সলভ করা। আর আমি দেখছিলাম যে এই যে অনলাইন এডুকেশন আস্তে আস্তে ইন্টারনেট পেনিট্রেশন বাড়ছে, সো উই ক্যান অ্যাকচুয়ালি ব্রিং আউট মোর আউট অফ আওয়ার স্টুডেন্টস, আমাদের যারা আছে। সো আমাদের ভিশন মিশনটা ছিল এটাই, যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার উঠিয়ে দিয়ে অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন, এবং মেকিং ইট অ্যাজ ইনএক্সপেন্সিভ অ্যাজ পসিবল। সো দেন উই স্টার্টেড বেসিক্যালি বিল্ডিং দ্য প্ল্যাটফর্ম অফ 10 মিনিট স্কুল। আশা করি আপনারা আপনাদের যে ভিশনটা ছিল তা মোটামুটি 100% কমপ্লিট করে ফেলেছেন। যেহেতু আমি চিটাঙে থাকি, আমি দেখছি যে ঢাকার মতন বেস্ট কোয়ালিটি, যেমন আমিও যদি পার্সোনালি বলি, আপনি জিজ্ঞেস করছিলেন যে 2018 সালের দিকে, 2018 সালে কিন্তু আমারও 10 মিনিট স্কুলের ভিডিওগুলো খুব দরকার ছিল। এইচএসসির সময় অনেক সময় আমি ওই সময় 10 মিনিট স্কুলের ভিডিও দেখতাম, চিন্তা করতাম যে হ্যাঁ, এই জিনিসটা আসলে আমার দরকার ছিল। একটা গুড কোয়ালিটি ভিডিও, একটা গুড টিউটর কিন্তু একটা স্টুডেন্টের লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলাইতে পারে at that time. And 10 minute school, I think, did that and more for the students. আচ্ছা ভাইয়া, যদি আমি এখন আমি বলবো যে জি জি হ্যাঁ, আমি বলবো যে একদমই 1%ও আমরা আসলে অ্যাচিভ করতে পারিনি। আমরা জাস্ট স্টার্টিং, বিকজ বাংলাদেশে মার্কেটটাও আমাদের বিল্ড করে করে আগাতে হচ্ছে। কারণ আমরা যতই বলি ইন্টারনেট পেনিট্রেশন অনেক বেড়ে যাচ্ছে, স্টিল কিন্তু মানে ভেরি নমিনাল। আর একটা জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস, মানে অনলাইনে পড়াশোনা করে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ অলমোস্ট অফলাইন লেভেল মানে রেজাল্টস। তো এটাও কিন্তু উই নিড টু ক্রিয়েট। এবং যেটা বলেছিলাম যে টার্গেট ইজ নট জাস্ট অনলাইনের মধ্যে থাকা, লাইক অনলাইন ক্যান বি দ্য অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর একটা অ্যাপ্রোচ। আর রিয়েলি গ্ল্যাড টু নো দ্যাট 10 মিনিট স্কুল কুড হেল্প ইউ ইন সাম ওয়ে। যদি এখন বিজনেস স্টার্টআপ নিয়ে কথা বলি, যে স্টার্টআপ শুরুতে ফান্ড রেইজ করাটা অনেক স্ট্রাগলিং বিষয় সবগুলো নতুন উদ্যোক্তার জন্য। তো নতুন উদ্যোক্তাদেরকে ফান্ড রেইজিং নিয়ে যদি কিছু আইডিয়া দিতেন বা কোনো পরামর্শ যদি থাকতো। আচ্ছা, সো ফান্ড রেজিং এর ব্যাপারটা হচ্ছে কি, যে বাংলাদেশের মার্কেট ওয়াইজ আমরা মনে করি একটা কমন যে ভুলটা আমরা করে ফেলি অ্যাজ নিউ ফাউন্ডার্স, সেটা হচ্ছে আমরা যখন মার্কেট সাইজিং করি আমরা চিন্তা করি 16 কোটি মানুষ, আমি যে ওই এক্সাম্পলে সবাই দিই, 16 কোটি মানুষ সবাই যদি 1 টাকা করে দেয় তাহলে তো 16 কোটি টাকা। সো ব্যাপারটা কিন্তু এরকম না। এই 16 কোটি মানুষের মধ্যে 1 টাকা দেওয়ার ক্যাপাবিলিটিও আছে, বা দিবে, কেন দিবে, মানে ওয়াই উড দে গিভ ইউ 1 টাকা। সো মার্কেটটা যখন আমরা সাইজিং করি তখন আমরা ভুল করে ফেলি। আমরা ইনভেস্টরদেরকে বা হুএভার ইজ ট্রাইং টু ইউজ দেয়ার মানি অ্যান্ড মেক মানি মোর মানি আউট অফ ইট, তারাই তো ইনভেস্টর্স, তাই না?
তার কিন্তু দেখে যে ওকে এখন আমার 100 ইউজার আছে, সো এটাকে আমি 1 লাখ ইউজারে কনভার্ট করতে পারবো যদি আমি এখানে 1 কোটি টাকা খরচ করি। সো জিনিসটা এত ইজি না। সো আমরা ভুল করি এই জায়গাটাতে। মার্কেট সাইজিংটা খুব কেয়ারফুলি করতে হবে এবং অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কে আমাকে আমি যে সার্ভিসটা বা প্রোডাক্টটা বানাচ্ছি এর জন্য পে করতে রাজি আছে। সো whenever you are starting fundraising, do the market sizing right, because if you do it wrong there will be wrong expectations. And তারপর যেটা সেটা হচ্ছে এমভিপি, আমরা ওই যে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যেটাকে বলা হয়, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, মিনিমাম কিছু রেভিনিউ, মিনিমাম কিছু নাম্বারস, এগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। এবং you don't need to show scale, you don't need to show for example 10,000 user, you just need to show যারা যে ইউজাররা আসছে বা যে কাস্টমাররা, এটা অফকোর্স বেসড ডিপেন্ডস অন দ্য কাইন্ড অফ প্রোডাক্ট অর সার্ভিস ইউ আর সেলিং, যারা আসছে তারা স্যাটিসফাইড এবং তারা আবারও আসতে রাজি হচ্ছে। এখন অফকোর্স ইট উইল ডিপেন্ড অন দ্য কাইন্ড অফ প্রোডাক্ট। যদি আমার তোমার প্রোডাক্ট এমন হয় যে জীবনে একবারই নেওয়া সার্ভিস নেওয়া লাগবে, তাহলে ইটস আ ডিফারেন্ট কেস। বাট ইউ শুড ডিফাইন দ্য লাইফ সাইকেল, যে কতদিন পর পর তোমার প্রোডাক্ট নিতে আসবে এবং তার কি আসছে কিনা, এন্ড তারপর ইউ নিড টু শো গ্রোথ। এন্ড তারপর অফকোর্স ইফ ইউ টু ইউর মার্কেট সাইজিং রাইট, তাহলে মানে আই থিঙ্ক বাংলাদেশে মানে উই আর গ্রোয়িং ফাস্টার দেন আ লট অফ আদার কান্ট্রিজ। আমরা তো জাস্ট একটু পিছায়, ইটস বিন অনলি little above 50 years of independence, right? So আমরা জাস্ট একটু পিছায় from the other countries, but we are growing really really fast. So I think we have a lot of potential, and international investors are বাংলাদেশে নজর দিচ্ছে। ইনফ্যাক্ট আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়া, দেন ইউএসএ, মানে সব দেশ থেকে বড় বড় ইনভেস্টর কিন্তু বাংলাদেশে এসছে। বিকাশ, শপআপ, এই ধরনের স্টার্টআপরা কিন্তু ইনভেস্টরদেরকে নিয়ে আসছে এবং কনফিডেন্স ক্রিয়েট করেছে। সো এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে শুরুতে কিন্তু ইউ ক্যানট, বিফোর ইউ রিচ সার্টেন ট্র্যাকশন, ইউ ক্যানট রিয়েলি পিচ টু টপ ইনভেস্টার্স। সো আমি দুইটা জিনিস বলবো, একটা হচ্ছে গেট সাম এঞ্জেলস হু ক্যান রিয়েলি হেল্প ইউ স্কেল, হু ক্যান রিয়েলি হেল্প ইউ উইথ অ্যাডভাইস, মানে তারা টাকা যা দিবে তার থেকে বেশি অ্যাডভাইস দিয়ে তোমাকে হেল্প করতে পারবে। সো উই কল দিস স্মার্ট মানি। মানে ইটস নট জাস্ট সাম ব্যবসায়ী গিভিং ইউ টাকা এন্ড দেন বিকজ ওর টাকাটা পড়ে আছে তুমি যে ইউ ইউটিলাইজ ইট হাউএভার, ও চিন্তাও করবে না, ও জানতেও চাবে না টাকাটা কি হয়েছে। 1 বছর পর জানতে যাবে, আচ্ছা 100 টাকা দিছিলাম, এখন হোয়াট আর ইউ গিভিং মি ব্যাক। দ্যাট ইজ নট স্মার্ট মানি। That person should be able to help you grow, and they will be part of your journey as well. So angel nawa, or if you even after you find angels, try to be involved in, if you are a first time founder, try to be involved in some accelerator programs. Some of the accelerator programs running in Bangladesh are really good, and also we have founders who are getting accepted to Y Combinator, for example, এবং accelerating Asia by type international কিছু accelerator accepted হচ্ছে। So that's also a way, because এখানে they teach you a lot of stuff. আমাদের 10 years স্কুলে কিন্তু we were part of the Sequoia Capital যে accelerator program Surge, ওটার part, and I learned a lot. ওরা 6 মাসের প্রোগ্রামের ভিতর দিয়ে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, and it was really informative. ধন্যবাদ ভাইয়া। এই প্রসঙ্গে যদি আরেকটা কোশ্চেন অ্যাড করি, যে আমাদের প্রতিবেশী দেশ যেখানে নতুন স্টার্টআপরা কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত ফান্ডিং রেজ করে ফেলে, বাট আমাদের দেশে অনেক হাতে গোনা স্টার্টআপ আছে যারা কয়েক মিলিয়ন রেজ করছে। তো এই বিষয়টাকে আসলে কিভাবে দেখা যায়? এটা আমি বলবো যে ফান্ড রেজিং ইজ অ্যান আর্ট, এন্ড ইফ ইউ সি দিস ইয়ার 2023-এর যে ফান্ড রেজিং জার্নি ভার্সাস 2021-20 কোভিড এর টাইমটাতে যে ফান্ড রেজিং এর ইনফ্লাক্স অফ ফান্ডস আসছে, ইন্ডিয়াতেও ইনক্লুডেড, ইটস ডিফারেন্ট। বিকজ সি if you know about stock market and how it works, it's about valuation, it's the perceived value of something. Still public marketed valuation is more stable than এই যে ধরনের স্টার্টআপ ভ্যালুয়েশন। আমরা দেখি ইন্ডিয়াতে একটা কোম্পানি লেটস সে $10 billion ভ্যালুয়েশন ধরা হচ্ছে, মানে সাম হাজার কোটি টাকা, লাইক 80,000 কোটি টাকা। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এখন তো ডলারের রেট চেঞ্জ হয়ে গেছে, 1,00,000 কোটি টাকা, রাইট? 1 লাখ কোটি টাকা। সো একটা স্টার্টআপ রেভিনিউ করছে হয়তো 100 কোটি টাকা ফর এক্সাম্পল, বাট 1 লাখ কোটি টাকার কিভাবে ভ্যালুয়েশন হয়? ইটস বিকজ অফ দ্য পোটেনশিয়াল অফ গ্রোথ এবং মার্কেটটা কত বড়। তুমি একটা সলিউশন নিয়ে আসলা, যে সলিউশনটা if you invest some money, you can grow it to, let's say currently 100 crores, you can grow it to 1,000 crores
in 1 year. That's the game of startups, তাই না? ইন্ডিয়া as a market কিন্তু হিউজ, আমাদের 10 থেকে 11 টাইমস বড়, রাইট? এবং তাদের অ্যাডপশন অফ টেকনোলজি অ্যান্ড ওদের যে গভর্নমেন্ট পলিসি থেকে শুরু করে এভরিথিং, ইটস মাচ মাচ বেটার। সো ওই যে বললাম না যে ইনভেস্টররা অ্যাট্রাক্টেড হয় ট্র্যাকশন অ্যান্ড অলসো মার্কেট সাইজের উপর। সো আমাদের মার্কেট সাইজ অ্যাকচুয়াল, নট ট্যাম, অ্যাকচুয়াল সার্ভিসেবল অপটিমেবল মার্কেট যেটা, ইটস ভেরি স্মল। ইন্ডিয়াতে ইটস ভেরি বিগ। সো ওই নাম্বারটা দেখিয়ে কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি সেল dreams to investors, and that's what is happening. That's why if the same idea বাংলাদেশে $2 million তুলে ইন্ডিয়াতে $200 million তুলতে কোনো মানে অসুবিধা হবে না, প্লেস হইতো না আর কি। Now it's a different market this year, different scenario. আমরা এটাকে kind of funding winter বলি। It's getting difficult to raise more funds. That's just the raw aspect of it আর কি, but because of the market size mostly. পপুলেশনটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর, যেহেতু ইন্ডিয়া আমাদের থেকে অনেক population, দূরে। right. ইয়েস, রাইট। আচ্ছা ভাই, আমাদের যে দেশে অনেকগুলা স্টার্টআপ হচ্ছে, বাট লং টার্মে দেখা যাচ্ছে যে এগুলো স্টে করতেছে না, তো এটার কোন কারণটা বেশি ফ্যাক্ট করে? আমি মানে পার্সোনালি নট যেটা বলবো যে নট এক্সপিরিয়েন্স অর ম্যাচিউর এনাফ টু আনসার দ্যাট কোয়েশ্চেন, কিন্তু আমি যতটুকু দেখেছি টেন্ডেন্স স্কুলে আমার জার্নি থেকে, আমি সেই পার্টগুলা বলতে পারি। সো বাট আই ফিল ইজ একটা বড় প্রবলেম অফ স্টার্টআপস দ্যাট হয়তো স্লো ডাউন হয়ে গিয়েছে অথবা মেবি ফেল করেছে, ইজ ফোকাসিং অন টু মেনি স্টাফ এট দ্য সেম টাইম। আমরা কোনো একটা স্পেসিফিক মার্কেট বা টিজিকে প্রপারলি ক্যাপচার না করে উই মুভ অন টু দ্য নেক্সট। আমাদের মোডটা চলে আসে প্রোডাক্ট নামানো বা ফিচার নামানো বা সার্ভিস নামানো। আমরা বলি না যে ইভেন্ট নামাই দিচ্ছি, আমরা স্টার্ট আপে অনেকটা এই মোডে চলে যায় যে এটা লঞ্চ করছে, এটা লঞ্চ করছে। বাট থিং ইজ যে লঞ্চ করার পর ওইটা মেনটেন করাটা ইজ নট সামথিং দ্যাট উই গেট ইউজড। এবং এটা বড় একটা রিজন থাকতে পারে অনেক সময় ইনভেস্টরদের এক্সপেকটেশন, বিকজ আমরা যেটা বললাম যে উই সেল 16 কোটি মানুষ, 16 কোটি পপুলেশনকে সেল করি, যে এত বড় মার্কেট, 65% ইন্টারনেট পেনিট্রেশন এন্ড এভরিথিং, গ্রোথ রেট অনেক বেশি, বাট দ্য ট্যাম ইজ নট অ্যাজ বিগ ইন রিয়ালিটি। সো তখন যেটা হয় ইনভেস্টরদের এক্সপেকটেশন মিসম্যাচ হয়ে যায়, তখন আমরা দৌড়ানো ট্রাই করি, লাইক ওকে উই থট যে আমরা $100 million রেভিনিউ নিয়ে আসবো ইন 2 years, বাট আমরা তো 10 মিলিয়নও করতে পারলাম না। দেন উই এক্সপ্যান্ড আওয়ার পোর্টফোলিও, অনেক কিছুতে ফোকাস করতে গিয়ে মেইন যে স্ট্রেংথটা সেটা হারায় ফেলি, and then some other startup from some other big company from another country comes and captures that market. So আমার কাছে দেখা and আমার এক্সপিরিয়েন্স ইন্টারনেট স্কুল থেকে আমার মনে হয় যে this is one of the reasons why startups are failing. ধন্যবাদ ভাই, অনেক লজিক্যাল একটা আনসার ছিল। আমাদের একটা দর্শক কমেন্ট করেছেন যে সামনে আপনাদের কি কি প্ল্যান আছে স্টুডেন্টদের জন্য, তা যদি শেয়ার করতেন। আচ্ছা, সো টেনিস স্কুল কারেন্টলি ইফ ইউ নো আমরা তো অপারেট করছি বেশ কয়েকটা ভার্টিকালে, অ্যান্ড আমরা ক্লাস 1 থেকে 12 এর যে একাডেমিক ভার্টিকাল সেটা ছাড়াও আমরা অ্যাডমিশন ভার্টিকালও কাজ করি, প্লাস আমরা আফটার অ্যাডমিশন যে কারোর জন্য আপস্কিলিং এর যত রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল করার ট্রাই করি। সো ওভারঅল আমি যদি একটু শর্ট টার্মে বলি আর লং টার্মে বলি, শর্ট টার্মে আমাদের প্ল্যান হচ্ছে উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ স্টুডেন্টস অ্যান্ড অলসো মানে নট জাস্ট একাডেমিক স্টুডেন্টস, স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস টু ইনশিওর মোর বেটার প্লেসমেন্ট অপরচুনিটিস। যেমন আমরা পড়াশোনা আলটিমেটলি কেন করি? টু ফাইন্ড সামথিং টু ডু ইন লাইফ, রাইট? অ্যান্ড উই ওয়ান্ট টু become better humans, and at the end of the day আমরা যেভাবে জিনিসটাকে সুগার কোট করি না কেন, একটা জব প্লেসমেন্ট অথবা সামথিং টু ডু and someone a mission to run after, এই প্লেসমেন্টের পিছে we want to focus more. That is a short term goal, and এটার জন্য আমরা ক্যারিয়ার রিলেটেড আরো ফোকাসড কিছু কাজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট লং টার্মে যদি বলি, লং টার্মে আমাদের টার্গেট ইজ নট টু জাস্ট স্টে অ্যাজ আ মানে আফটার স্কুল সলিউশন। উই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মোর ইনটু আরো মোর বেসিক কিছু স্কিলস, সফট স্কিলস থেকে শুরু করে নিয়ে এনিথিং দ্যাট উইল রিকোয়ার আস টু মুভ আপ উইথ দ্য ইভলভিং ওয়ার্ল্ড। আমাদের তো এভরিথিং ইজ, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম আ গ্লোবাল ভিলেজ, এখানে
বাংলাদেশ একটা পেস আগাচ্ছে, অন্য দেশগুলো আরেকটা পেস আগাচ্ছে এমন না। এখন কিন্তু সব একসাথে হয়ে গেছে। বাংলাদেশ থেকেই আমার ফ্রেন্ডরা আছে যারা দেশের বাইরে জব করছে, নট জাস্ট টেক জবস, অলসো অল সোর্স অফ জবস. So it has become a global village. The upskilling and barrier to information or knowledge is becoming less and অনেক ছোট হয়ে যাচ্ছে. So we want to work there and we want to fill all the gaps that students or our learners have from the traditional education system. And it's bound to be there because আমাদের education system is there to help মানে mass people, সবাইকে পাবলিক সবাইকে হেল্প করার জন্য. You cannot make it personalized. আমাদের টার্গেট হচ্ছে যে যার যেটা রিকোয়ারমেন্ট, যার যে গ্যাপটা, সেটা ফিল করতে যেন আমরা কাজ করতে পারি. দ্যাট ইজ কাইন্ড অফ আ লং টার্ম ভিশন. থ্যাংক ইউ ভাইয়া। তার সাথে মনে হয় ফ্রেশারদের জন্য যে কথাটা ছিল, যে কর্মকাণ্ড ছিল, তাও কভার হয়ে গেছে। মোর্শেদা ফারিয়া আপু যে জিনিসটা করেছে, কোশ্চেনটা করেছিলেন ভাইয়া। এখন যদি আপনার টিম নিয়ে কথা বলি, যে আপনাদের টিমটা অনেক বড়, প্রতিদিনই অনেক কন্টেন্ট করতে হয়, অনেক ধরনের কাজ থাকে, বাট ইট সিমস সো স্মুথ অ্যান্ড ফ্ললেস। তো এত সুন্দর ম্যানেজমেন্টের রহস্যটা কি? আমি বলবো যে আমাদের আসলে উই স্টার্টেড অফ এজ এ কন্টেন্ট কোম্পানি, এন্ড আমরা 2014 সালে থেকে, ইনফ্যাক্ট পেজটা আরো আগে থেকে ছিল, 2015 মে 17 আমরা আমাদের প্ল্যাটফর্মটা লঞ্চ করি। তো তখন থেকে কিন্তু আমরা ওই কন্টেন্টের ক্রিয়েশন প্রসেস, এটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে করতে ইট হ্যাজ বিকাম ভেরি স্ট্রিমলাইন. সো আমি যদি আমাদের টিম স্ট্রাকচারটা একটু বলে, অর্গানাইজেশনটা, we have our own content team. Content team এর মধ্যে there is two divisions, academics team and the non-academics team. So academics team আমাদের ক্লাস 1 থেকে 12 এবং অ্যাডমিশনের যত কন্টেন্ট ক্রিয়েশন, আমাদের প্রোগ্রামগুলো ক্রিয়েট করা, ফর এক্সাম্পল আমরা এইচএসসি স্টুডেন্টদের জন্য যে প্রোগ্রাম চালাচ্ছি, এটাতে কারা ভর্তি হবে, তাদেরকে কি সার্ভিস দেওয়া হবে, কোন ক্লাস করানো হবে, রুটিন এবং এভরিথিং ওরা দেখে. এবং কন্টেন্ট টিমে কিন্তু আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা এসএমইরাও ইনক্লুডেড. ওরা হচ্ছে কারিকুলামটা বানায় এবং ক্লাসের স্লাইড ডিজাইন থেকে শুরু করে ক্লাসে কি পড়ানো হবে এভরিথিং ডিকটেট করে. এন্ড ওরা তারপর ক্লাসে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য উই হ্যাভ আ সেপারেট টিম কিউএসি. সো এই যে আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু দেয়ার ইজ নো ফিক্সড এসওপি. মানে এক এক দেশে এক এক রকম, এক এক মানে স্কুল চালানো বা ইউনিভার্সিটি চালানোর জন্য দেয়ার ইজ এ সিস্টেম, বাট আমাদের তো একটু ডিফারেন্ট. আমাদের তো ফিক্সড স্যালারিড ইনস্ট্রাক্টর বা টিচার নাই. আমাদের তো কাজ করতে হয় হচ্ছে অনেক স্টুডেন্টদের সাথে কাজ করতে হয়. সো অল আওয়ার টিচার্স আর ফ্রিল্যান্সার্স এর মতো. সো ওভার টাইম ডেমি স্কুল কিন্তু নতুন লাইক ছোট ইয়াং কোম্পানি না, আমরা অনেকদিন ধরে কন্টেন্ট ক্রিয়েশন পার্টটা অ্যাটলিস্ট অনেকদিন ধরে করে আসছি. সো ওভার টাইম এই ভিডিও ক্রিয়েশন প্রসেস, একটা ক্লাসের প্রসেস, একটা ক্লাস কিউএসি বলতে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কন্ট্রোল বলি আমরা. সো প্রতিটা ক্লাসকে আমরা বলি এক্সরে করা হয়. একটা ক্লাস কেমন ছিল, এখানে কোন সময়টাতে স্টুডেন্টদের এনগেজমেন্ট ড্রপ করেছে, বেড়েছে, কোন সময়টাতে, বা একটা ইভেন আমরা প্রতিটা ক্লাসের পরে ক্লাস রেটিং নিই জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে এই ক্লাসটা কেমন ছিল, স্টুডেন্টরা তাদের ফিডব্যাক দেয়, সেটার উপর ইমপ্রুভ করি. সো এই যে কন্টেন্ট টিমের যে স্ট্রাকচার বললাম, এই স্ট্রাকচারটার কারণেই বেসিক্যালি আমাদের আলহামদুলিল্লাহ এই ক্লাস অপারেশনস বা কন্টেন্ট অপারেশনস হ্যাজ বিকাম ভেরি স্মুথ, এন্ড উইভ বিন ডুইং দিস ফর 7-8 ইয়ার্স, রাইট? সো এই কারণে এটা এখন বেশ স্ট্রিমলাইন হয়ে গিয়েছে. আচ্ছা ভাইয়া। ভাইয়া, অনেকে বলে যে 10 মিনিট স্কুলের টেক টিমে এত ম্যান পাওয়ার আছে, যেটা কম মাঝে মধ্যে সফটওয়্যার কোম্পানিদের মধ্যেও থাকে না এতগুলো ইঞ্জিনিয়ার। তা আপনার নিজের টেক টিম নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান, মানে ইউ সি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অ্যান্ড দি mobile app and on our website, but we have plans to do even more. So এই জন্য আসলে টেক টিমটা ফর্ম করা। আমাদের টিপিক্যাল একটা স্টার্টআপের যে ইঞ্জিনিয়ারিং টিম স্ট্রাকচার থাকে সেরকমই we have our back end, front end, mobile application and SQA teams. আর এটা ছাড়াও আছে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট টিমে we have our product managers, যারা বেসিক্যালি ডিফাইন করে যে what to build, which feature to build and কিভাবে কাজ করানো উচিত, ইউজারদের সাথে কথা বলা, ইউজারদের প্রবলেম বুঝে সেই প্রবলেম সলভ করা ট্রাই করা। প্রোডাক্ট ম্যানেজাররাই ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে, ইঞ্জিনিয়াররা তারপর সেই ফিচারগুলো বানায় অথবা প্ল্যাটফর্ম ইন্টিগ্রেট করে। অ্যান্ড যেটা বললাম যে কন্টেন্ট টিম যারা কারিকুলামটাকে ডিজাইন করে দিচ্ছে বা প্রোগ্রামটাকে ডিজাইন করে দিচ্ছে, তারাও এই প্রোডাক্ট ম্যানেজার এবং ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে। সো আমরা ইন্টারনালি এটাকে বলি, আমাদের টেক টিমকে বলি ইপিডি,
হচ্ছে ইঞ্জিনিয়ারিং, পি দিয়ে হচ্ছে প্রোডাক্ট, আর ডি দিয়ে ডিজাইন। সো ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট, ডিজাইন। So we call our internal tech team EPD team. So EPD team is the team responsible for all of these apps, website, and features. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমার বোঝাই যাচ্ছে আপনার টেক টিম বা 10 মিনিট স্কুল ইজ ইঞ্জিনিয়ার ড্রিভেন কাইন্ড অফ, অনেকটুকুই। তো আমি বলবো আমাদের কন্টেন্ট টিমটাই সবচেয়ে স্ট্রংগেস্ট এবং লার্জেস্ট। কন্টেন্টের পরে ইপিডি বা ইঞ্জিনিয়ারিং টেক টিম, যেটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ডিজাইন টিম, এটা হচ্ছে লার্জেস্ট। তবে আমাদের দর্শকের মধ্যে অনেকেই আছে ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, মাত্র ভর্তি হয়েছে, অনেকে হয়তো বা না জেনে ভর্তি হয়েছে, অনেকে হয়তো বা অনেক কিছু আশা করে ভর্তি হয়েছে। বাট দেখা যায় যে এখন এআই এসেছে, অনেক ধরনের সম্ভাবনাও আসছে, অনেক ধরনের থ্রেটও আনছে। সো দেখা যাচ্ছে যে ওনাদের মধ্যে একটা হাসফাস কাজ করে। তো ওনাদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস থাকতো। আমি বলবো যে এআই রিসেন্টলি যে হাইপটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু জাস্ট অ্যানাদার টুল দ্যাট কেম। এআই কিন্তু অলওয়েজ ছিল, এখন ক্যাপাবিলিটিস অনেক বেড়েছে, অ্যান্ড ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং টাইম টু লিভ ইন, অ্যাকচুয়ালি ভেরি এক্সাইটিং আমি বলবো। বিকজ যে জিনিস হয়তো একটা সময় 5 বছর 10 বছর লাগতো, এখন দেখছি যে 1 বছর 2 বছর, মানে 1 বছর 2 বছরেই দুনিয়া এত আগে যাচ্ছে, এবং মানে the pace of technological innovation এবং acceleration is very, very fast. So it's a very exciting time to live in, and also very alarming as well, because if you are not being able to keep up, তাহলে কিন্তু you will get lost. মানে এখন ইনফরমেশন হাতের কাছে, you can learn everything just for free and ঘরে বসে। at the same time, if you don't, তাহলে কিন্তু you will get lost. So ওই যে এক্সাইটিং এবং অ্যালার্মিং at the same time. So আমার অ্যাডভাইস হচ্ছে যে of course basics of everything, for example software engineering, এখন যদি কেউ বলে যে না আমার তো এআই আসছে, কোড আর করা লাগবে না, কোড তো এআই করে দিবে, সো দ্যাট ইজ রং। মানে দ্যাট ইজ আ রং কনসেপ্ট যে কোড শেখা দরকার নেই। অফকোর্স আমি নিজেও যেমন আই ইউজ আ লট অফ নো কোড সফটওয়্যার, আমার টিমও ইউজ করে, আমরা এআই ইউজ করি ইন আওয়ার অপারেশনস, বাট বেসিক্স এন্ড এভরিথিং যারা যেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অনেক আছে, তাদের জন্য বলছি যে ইউ শুড গেট ইউর বেসিক্স রাইট, অ্যান্ড অলসো ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট ইউর গুড এট, হোয়াট ইউ ফাইন্ড ইন্টারেস্টিং। জাস্ট হাইপের উপর বেস করে জাস্ট ওইটাতেই ঢুকে যাওয়া, কারণ আই সিন আ লট অফ ইঞ্জিনিয়ার্স যারা, বা আমার জুনিয়রদের দেখেছি এবং ফ্রেন্ডদেরকেও, যে বিকজ এখন সিএসির অনেক জব, কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেক জব, আমি ওখানে ঢুকে গেলাম, এন্ড তারপরে দে ডোন্ট রিয়েলি ফিল অ্যাট হোম ইন ইট। সো আমি 10 মিনিট স্কুলের ওয়ান অফ দ্য অবজেক্টিভস বলছিলাম যেটা যে প্লেসমেন্ট। সো এভরিওয়ান ইজ নট মেন্ট টু বি লাইক এভরিওয়্যার, রাইট? You cannot teach an elephant to climb a tree or a fish to fly. So আমি বলবো যে find what you are good at, and এটা যদি if your situation, if your environment really enables you to do so, অনেকের ফ্যামিলি পরিবেশ অনেক কিছু মিলায় হয়তো সুযোগ থাকে না অনেক সবকিছু করার, যা ইচ্ছা করার, you should do that because passion over everything, I believe. And software industry will evolve, will keep evolving, but that's also true for the other industries as well, because software বা টেকনোলজি কিন্তু ওই ইন্ডাস্ট্রি গুলোকে ইনফ্লুয়েন্স করছে। So a little bit of software will be needed, but find what you love or you feel at home in, and সেটাতেই build your expertise, because human expertise will never go away. It's just it will change forms. AI will only enable you to do more. রাফি, তোমাকে শোনা যাচ্ছে না আই থিঙ্ক। সরি হ্যাঁ, সাহারাবি তুহিন ভাইয়া আমাদেরকে একটা কোশ্চেন করেছেন যে as a student and also intern of marketing and PR, how to start a new business in Bangladesh market? সরি, আবার আমি মেবি চলে গিয়েছি উনি কমেন্টটা। জানতে চাচ্ছিল যে what is the yes how to start a new business in Bangladesh market? আচ্ছা, সো এখন মার্কেটিং এন্ড পিআর ইন্টার্ন বলতে আমি যা বুঝলাম যে এখানে there are two kinds of products that you may be interested in, and apart from that মানে there can be lots of products, but আমি যেটা দেখি যে you can sell a service or you can sell a product, and you can also productize that service. So what do I mean by that? For example, একটা common way of
for marketing and PR students to start their entrepreneurial journey is opening up an agency, right? Because আমাদের এখনো প্রচুর small and medium entrepreneurs আছে. Don't know they know how to sell. They have some product, but they don't know how to leverage digital media and all, right? So it's the easiest way, because I mean, personally, even though not being a marketing or PR student, I also wanted to start an agency, because I learned certain, social media hacks. I learned certain graphic design and everything. Which is also okay, anyone can do digital agency, so I'm shuru kori. But it's actually not easy, right? The best digital agencies actually are really, really good at what they do, and it's actually more of a science than an art. We feel that I can be creative and start a digital agency. That's not true. So if you want to just go for utilizing your marketing and digital skills, you can just try out an agency. I must say there is no shortage of agencies in Bangladesh. Having said that, but if you have an idea, for example, try to start selling something. If you have an idea of selling, let's say, momo, for example, like a street food cart, you find out a place যেখানে momo sell করে না কেউ, just খুবই niche একটা example, just go and try to sell that. Try to package some shingara into something fancy and try to sell that. And I think the best skill that an entrepreneur might benefit from is how to sell. So find a way of selling something. Our business starting এর জন্য কিন্তু it's easy. বাংলাদেশে একটা company form করা is totally very easy. Get help from any legal company, or you can just do it yourself. It takes company close করা is tough. কোর্টে যাওয়া লাগে and all. Company খোলা is very easy. Okay. আরেকটা কোশ্চেন ছিল গাজী এমডি মুন্তাসির কাবিরের, যে হোয়াট স্ট্র্যাটেজিস হেল্প টু উইন ওভার দ্য উইথ ফিয়ার অফ রিস্ক ইন অ্যান এন্টারপ্রেনার জার্নি? আচ্ছা, সো বাংলাদেশে একটা জিনিস কি, যে if you are taking risk, মানে there is no right answer here. Sometimes it helps to have a safety net. You should, for example, if you are giving up a corporate job and then trying entrepreneurship, you should have 1 বছরের চলার টাকা saved up, যে ঠিক আছে আমি ওটা ধরবই না, আমি 1 বছর উইদাউট টেকিং এনি স্যালারি অর এনিথিং, আমার যদি বিজনেস ফেলও করে, আমি 1 বছর চলার টাকা আমার রেখে তারপর আমি বিজনেস স্টার্ট করব। মিনিমাম 6 মাস চলার টাকা ইউ শুড কিপ ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট বিফোর ইউ স্টার্ট টেকিং আ রিস্ক। অ্যান্ড ইফ ইউ আর এ স্টুডেন্ট, দেন আমি বলবো যে ডোন্ট টেক অনেক বেশি রিস্ক, বিকজ মানে আমি অ্যাজ আ ফার্স্ট টাইম ফাউন্ডার, দিস ইজ অ্যান অ্যাডভাইস দ্যাট আই গিভ, unless you are totally very, very confident of your idea, of your skills and everything, I would say get some experience before you take a risk and start something. Ami multiple times in my founder journey, I felt that if I could have some experience working somewhere, working for someone experienced, because our process থেকে শুরু করে team building, interview, মানে I took an interview before I was interviewed, so that was not, মানে it may feel যে okay আমি অনেক বড় হয়ে গেছি or something, but it's really hard. You have to learn in 1 year what a regular person probably has to learn in 5 years or 10 years. So খুবই accelerated, and সবাই মানে there will be gaps in your learning. So রিস্কের ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি রেখে নেওয়াটা বেটার। আই নো সবার থাকে না, বাট এটা জাস্ট আমার অনেস্ট অ্যাডভাইস, যে মিনিমাম 6 মাস ইউ নিড টু টেক একটা সেফটি নেটের মতো রাখা। আর ফাইন্যান্সিয়াল রিস্ক বাদে অন্য যে রিস্ক আছে, ফর এক্সাম্পল your co-founder might not be, for example, he or she might leave একটা মাঝখানে, হইতে পারে, and then suddenly you find যে ঠিক আছে আমার মার্কেটে একটা এমন কম্পিটিটর আসলো যে like totally outdated হয়ে গেল আমার প্রোডাক্ট। So these things are this is why you are like signing up for this, তাই না? High risk, high gain. If this works out, then you can get a 100x, 200x, 1000x, 1000 times একটা return. But if it does not, you get zero. So যত high risk তত বেশি high gain এর potential. So I think this is something, এটা over time experience এর থ্রুতে you will get used to it. And sorry, yeah,
সো এবং একটা সময় এটা একটু নেশার মতো হয়ে যেত। আই থিঙ্ক ইউ হার্ড অফ সিরিয়াল এন্টারপ্রেনার্স, রাইট? সো সিরিয়াল এন্টারপ্রেনার্সরা কিন্তু এই রিস্ক টেকিং এবং একটা জিনিস বিল্ড করে তারপর সেটাকে আবার লাইক মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, এটা একটা নেশার মতো হয়ে যায়। সো ওদের ওই রিস্কটাই ওদের ভালো লাগে, আই ক্যান ফিল দ্যাট। সো ইয়া, আই থিঙ্ক আমি তো একটু অগোছালোভাবে বললাম, বাট আমি বুঝাতে পেরেছি। না ভাইয়া, খুবই সুন্দর একটা আনসার ছিল। দ্য হাঙ্গার অফ বিং অ্যান এন্টারপ্রিনার, বিং এবল টু ক্রিয়েট সামথিং ফ্রম নাথিং হুম। অ্যান্ড দেন মুভ অন। এটা আসলে একটা গুড কোয়ালিটি। অনেকগুলো বড় বড় এন্টারপ্রিনার বলেছেন, অনেকগুলো বড় বড় বিজনেসম্যান থেকে শুনেছি, ভাইয়া থেকেও শুনলাম। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, উই নো দ্যাট স্টার্টআপ নিডস আ ফিউ ইয়ার্স টু রিচ ব্রেক ইভেন। হাউ মেনি ইয়ার্স অ্যান্ড 10 মিনিটস স্কুল ডু, আচ্ছা 10 মিনিট স্কুলে কত বুঝতে বছর পেরেছি লেগেছিল? কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। থিং ইজ যে স্টার্টআপ যে মডেলে কাজ করে, আমরা কিন্তু ফিউ ইয়ার্সে সবসময় ব্রেক ইভেন করার টার্গেট করি, বিকজ একটা রেগুলার বিজনেস, একটা এসএমই বা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার এন্টারপ্রাইজ যেটাকে বলে, স্মল স্ল্যাশ মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই, এটাতে কিন্তু প্রফিটেবিলিটি একটা টার্গেট, বড় টার্গেট থাকে। সো প্রফিটেবিলিটি ওভার গ্রোথ বলা হয়। প্রফিটেবিলিটি বলতে আমি যদি আমার ক্যাপিটাল থাকে 1,000 টাকা, আমি 100 টাকা প্রতিদিন খরচ করে আমি 120 টাকা করে নিয়ে আসছি, তার প্রতিদিন 20 টাকা করে আমার প্রফিট হচ্ছে। এই প্রফিটটা মিলিয়ে আমার ওই 1,000 টাকার ক্যাপিটালটা কবে আমার রিচ হবে সেটা আমি মাথায় রাখবো। কিন্তু অ্যাজ এ স্টার্ট আপ আমাদের কিন্তু ব্রেক ইভেনটা মাথায় থাকে না। আমাদের টার্গেট থাকে যে এই যে 20 টাকা, আমার 20 টাকা প্রফিট দরকার নেই, আমি আরো 1,000 টাকা নিয়ে আমি আরো খরচ করবো টু গ্রো মাই বিজনেস। সো if an investor is asking, when you're pitching your idea, if that investor is asking of break even, then maybe that investor is not the right fit for you. So 10 minute স্কুলের ব্যাপারটা যদি বলি, মানে if you are a startup, by the way, মানে স্টার্টআপের মোটোটাই হচ্ছে গ্রোথ এট অল কস্ট। অ্যান্ড আমি যদি 10 মিনিট স্কুলের ব্যাপারটা বলি, আমরা একটু স্লো মুভ করেছিলাম ফার্স্ট 5 years বিকজ অফ the market situation. The market was not ready for monetization, right? Online education was not a thing. আমরা basically sponsor নিতাম and we were profitable. So আমাদের আসলে ব্রেক ইভেন বলতে যেটা, ওটা কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই ছিল। আমরা যা রেভিনিউ নিয়ে আসতাম আমরা তাই খরচ করতাম, আমরা এক্সট্রা বিজনেসে দেইনি। কিন্তু when we took in investment 2021 সালে, তখন থেকে কিন্তু we are spending more than we are actually earning, বিকজ আমাদের টার্গেট হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো। আমাদের টার্গেট হচ্ছে আমরা স্টুডেন্টদের পিছিয়ে খরচ করব সো দ্যাট দে লার্ন দ্যাট ওকে, একটা বছর ট্রাই করলাম, একটা ব্যাচ পড়ালাম, এন্ড দেন দ্যাট ব্যাচ বিকাম সাকসেসফুল, নেক্সট ব্যাচে মানে আরো কিছু নতুন স্টুডেন্টকে রিচ করতে চাই। সেভাবে করে করে আস্তে আস্তে মার্কেটটাকে রেডি করা আমাদের দায়িত্ব। সো উই আর স্পেন্ডিং মোর দেন উই আর আর্নিং। So for 10 minute school, our break even has not been reached yet, because আমরা যখন ইনভেস্টমেন্ট নেই তারপর থেকে কিন্তু আমরা we are burning money, and that's how startups operate. So আমি লাস্ট একটা জিনিস বলবো, even though I said যে growth at all costs is the startups motto, that is no longer the এই ফান্ডিং সিচুয়েশনে no longer the de facto standard. If you can show growth while being profitable, একটু কম গ্রোথ ইজ ফাইন টু দ্য নিউ ইনভেস্টার্স, টু এই বছরের ইনভেস্টার্স, বিকজ গ্রোথ এট অল কস্টস এর ব্যাপারটা দেখাতে গিয়ে কিন্তু প্রচুর স্টার্টআপ ডাইড, বিকজ দে স্পেন্ড সো মাচ এন্ড লস বাড়তে একটা সময় তাদের ক্যাপিটাল শেষ, এন্ড ওদিকে দে রিয়েলাইজ যে ওকে, দ্য মার্কেট ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দে থট। সো এই ভুলটা যাবার যেন না করি। ভাইয়া অনেক সুন্দর একটা আনসার দিয়েছেন। ভাইয়া যদি আরেকটা কোশ্চেন নিই, স্যার নতুন যারা স্টার্টআপ জার্নি শুরু করতে চাচ্ছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে, তাদের কোন জিনিসগুলো মাথায় রাখা জরুরি? আচ্ছা, সো আমি বলবো যে স্টার্টআপ জার্নি শুরু করার সময় শুরুতে যেটা বললাম যে মার্কেট সাইজিং, যে the idea that you have or the product, the service that you want to give, এটা you test on 10 potential customers. You should not test on your friends, on your family, on your mother, for example, because তারা তোমাকে খুশি করার জন্য একদম আসল কথাটা বলবে না। এন্ড কাউকে যদি ফোন করে বা সামনে বলা হয় আচ্ছা তোমার জন্য যদি এই জিনিসটা
আমি যদি এরকম এরকম করে একটা জিনিস বানাই দিতাম তুমি কি কিনতা? বলছে হ্যাঁ কিনতাম। আরো ভুল হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কি এটা নিবা, হ্যাঁ নিবো। তারপর যদি জিজ্ঞেস করা হয় তুমি কি এটার জন্য টাকা দিবা, যে না টাকা দিব না। So, এই যে ও যে টাকা দিবে না, এটা মানে ও কিন্তু আমার মার্কেটের পার্ট না। তো এই জন্য আমার কোর প্রবলেমটা হচ্ছে মার্কেট সাইজিংটা। ও যে আমার মার্কেটের পার্ট না, তার মানে আমি নর্থ সাউথের মধ্যে আমি একটা, নর্থ সাউথের কতজন স্টুডেন্ট, আমি একটা 10,000 স্টুডেন্টকে নিয়ে কাজ করতেছি। 10,000 স্টুডেন্টের মধ্যে আমি ভাবছি যে আচ্ছা এই 10,000 স্টুডেন্টই আমার প্রোডাক্টটা নিবে। কিন্তু আমি দেখা গেলো 10,000 স্টুডেন্টের মধ্যে স্যাম্পল করলাম, 10 জনকে জিজ্ঞেস করলাম, 10 জনের মধ্যে একজন নিতে রাজি হলো। তার মানে আমার টোটাল মার্কেট সাইজ 1,000। তো আমি প্রোডাক্ট বানাইলাম, ইনভেস্টমেন্ট নিলাম, শর্ট নিলাম, এন্ড দেন আমি 1,000 পিস সেল করতে পারলাম, হোয়াট এভার ইট ইজ, সার্ভিস অর প্রোডাক্ট। সো নতুন স্টার্ট আপ শুরু করার সময় এই রিসার্চটা খুব ভালো করে করতে হবে। অ্যান্ড অফকোর্স প্রোডাক্ট না বানায় বা এক্সপেরিমেন্ট না করে, একটু মানে কি বলবো, হাত ময়লা না করে আসলে এটা বোঝা সম্ভব না। আচ্ছা ভাইয়া, আপনার এগ্রিটেক কোম্পানি খামারের সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, সো 2019-এর দিকে আমি আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার কারণে এক্সকিউজ মি, আমার ইচ্ছা ছিল একটু হার্ডওয়্যার নিয়ে কাজ করা। সো 2019 সালে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে উই স্টার্টেড দিস হার্ডওয়্যার কোম্পানি। এন্ড সেটার একটা প্রোডাক্ট ছিল হচ্ছে আমরা ক্যাটল হেলথ ট্র্যাকার, মানে উই ওয়ান্টেড টু ট্র্যাক দ্য হেলথ অফ ডেইরি কাউস, যারা দুধের গরু আর কি, গাভী। সো প্রবলেম হচ্ছিল বাংলাদেশে এই দুধের গাভী অসুস্থ হয়ে যাওয়ার কারণে, প্লাস আরো একটা প্রবলেম উই ওয়ান্টেড টু সলভ। হেলথ ট্র্যাক করে যদি ওই খামারি যে তাকে আগে থেকে জানাতে পারি যে ইওর কাউ ইজ গোয়িং টু বি সিক, তাহলে তোমরা অ্যান্ড ইউ শুড টেক অ্যাকশন আর কি। সো তাহলে অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিট হয় ফার্মারের। সো দিস ইজ আ ভেরি নিশ মার্কেট অ্যান্ড উই থট এটা অনেক বড়, মানে একসেপ্টেড হবে অ্যান্ড প্রবলেমটা অনেক মেইন স্ট্রিম। বাট ওই যেটা বললাম, আমাদেরও মার্কেট সাইজিং এর একটা ভুল ছিল। উই থট অফ দিস অ্যাজ সামথিং যেটা অ্যাডপ্টেড হবে খুব কুইকলি, বাট আফটার উই ডিড সাম পাইলট আমরা দেখলাম যে দিস ইজ নট এক্স্যাক্টলি দ্যাট লার্জ অফ আ মার্কেট। আমরা 19 সালেই এটার আইডিয়াটা এবং এটা এমভিপি ক্রিয়েট করি আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে। তারপর সেই এমভিপির উপর বেস করে উই রেজ সাম ফান্ডস এন্ড আমরা পিওসিটা আরো ফার্দার করছিলাম। বাট 2020 সালে যখন কোভিড এর কারণে সব বন্ধ হয়ে গেল, তখন আমাদের আসলে এই পিওসি এন্ড এভরিথিং আমরা চালিয়ে যেতে পারিনি। সো তখন আসলে এটা ক্লোজ ডাউন করে দেওয়া লাগছে। তো খামারের থ্রুতে আমরা আসলে খালি এই ক্যাটল হেলথ ট্র্যাকার ওয়াজ জাস্ট আ প্রোডাক্ট। এটা ছাড়া আমরা অ্যাকচুয়ালি ফুল ডেইরি কাউ বা ডেইরি ক্যাটল ফার্মিংটাকে আরো ইমপ্রুভ করার একটা প্ল্যান ছিল। বাট অল অফ দোজ অ্যাকচুয়ালি গট এফেক্টেড বাই কোভিড, বিকজ কোভিড এর সময় আসলে সব ক্লোজ ডাউনের কারণে আমরা আসলে আমাদের ওই মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলোকে করতে পারিনি। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। উই লার্নড আ লট। যেমন একটা বড় লেসন হচ্ছে যে ডোন্ট ট্রাই টু ভেঞ্চার ইনটু সামথিং দ্যাট ইউ ডোন্ট নো অ্যাবাউট। যেমন এগ্রিকালচার সম্পর্কে আমার কোনো আইডিয়া না, আমার কো-ফাউন্ডার কারো আইডিয়া ছিল না। উই জাস্ট থট যে ওকে একটা ব্লু ওশান মার্কেট, উই শুড ট্রাই সামথিং। এটা কখনো হওয়া উচিত না। ইফ ইউ হ্যাভ নো আইডিয়া অফ দ্যাট মার্কেট, no expertise of that market, you should at least hire a co-founder who knows that market. So that's a big lesson that we learned, and I think this is something everyone should also understand. আসলে ভাইয়া, অনেকগুলো সাকসেসের মধ্যে আসলে একটা দুইটা ফেলিয়ার থাকে, যেগুলো আসলে অনেকে বলে না বা বলতে চায় না, হয়তো বা দেখাইতে চায় না, বাট এগুলো আসলে ঘটে। বাট আমরা যারা নিউ প্রজন্মের মানুষ আছি, তারা যখন ফেলিয়ার দেখি তখন সবকিছু ফেলে দিয়ে ভেঙে পড়ি যে আরে আমি করলাম, হচ্ছে না, মনে হয় আমার মধ্যে কিছু আছে। বাট ফেলিয়ার ইজ আ পার্ট অফ দ্য জার্নি। সো ওই জার্নিটাকে আসলে একসেপ্ট করাটাও অনেক বড় একটা ব্যাপার। তো এইসব ফেলিয়ার গুলোকে ডিল করার জন্য আপনি যদি নতুন স্টার্টআপ যারা করবে তাদেরকে কোনো অ্যাডভাইস দিতেন যে হাউ টু লার্ন ফ্রম দ্য ফেলিয়ার্স এন্ড কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং, or what steps they can take to reduce that risk of failure? আমি যেটা, once again, I am not in a position to give advice. আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যতটুকু বলতে পারি সেটা হচ্ছে যে take calculated risks. Don't put all your eggs in one basket. And you know যে something might fail 50-50. In that case, go all in. But you know there is a 10% chance of success. In that case, don't put all your eggs in that. So
এটাই মানে এটা যখন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি করতে যাবে কেউ, তখনই কিন্তু মাথায় আসবে যে ঠিক আছে, আমার এটাতে আসলে আমার সব টাকা ওর সব বেট একটার মধ্যে দিয়ে দেওয়া উচিত হবে না। আই শুড সেভ আপ ফর সামথিং এলস। এবি টেস্টিং করা লাগবে। এবি টেস্টিং বলতে আমি সেম জিনিসটাই আমি দুই রকম ভ্যারিয়েন্টে ট্রাই করব, এক্সপেরিমেন্টের মতো। ওকে ভাইয়া, অনেক সুন্দর একটা আনসার ছিল আপনার প্রত্যেক থেকে। আমরা অনেক টেকনোলজিক্যাল, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড, টেক মার্কেট, ইভেন কি লাইফ নিয়ে অনেক কিছু জানলাম। তো আশা করি আমাদের দর্শকরা অনেক কিছু শিখতে পেরেছে। তো এখন হচ্ছে যে আমাদের এই পর্বের একটা স্পেশাল ইভেন্ট, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার কোশ্চেন। আমি কিছু কোশ্চেন করতে থাকবো, একটু র্যাপিডলি আনসার দিতে হবে, লাইক দ্য ফার্স্ট থিং কামস টু মাইন্ড, রাইট? সো তো প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনার জীবনে এই পর্যন্ত আসার পিছনে কার ভূমিকা সবচেয়ে বেশি? আমি বলবো আমার মায়ের। কিভাবে নিজেকে ৩ শব্দে বর্ণনা করবেন? I like to build. I'm introverted, and I'm বলবো I'm very creative as well. আপনার প্রিয় উক্তি যেটা আপনাকে সবসময় অনুপ্রাণিত করে বা মোটিভেট করে? প্রিয় উক্তি হচ্ছে যে মানে আহ, বেশ কয়েকটা আছে, বাট একটা যদি বলি সেটা হচ্ছে আমি আমার ফেসবুক বায়োতেই লিখে রেখেছি, মানে সো মাচ টু ডু সো লিটল টাইম। ইটস নট আ উক্তি, বাট ইটস হাউ আই ফিল। মানে কত কিছু করার আছে, বাট আসলে ইনাফ টাইম নেই। ভাই আপনার স্ট্রেংথ জোন গুলা কি কি? আমি বলবো যে যেটা আমি আমার ওই 3 শব্দের মধ্যে বলছিলাম যে আই লাইক টু বিল্ড। আমি হয়তো একটা আইডিয়াকে ফ্রম স্ক্র্যাচ ডেভেলপ করে একটা প্রোডাক্টাইজ করা, দ্যাট ইজ সামথিং দ্যাট আই টেল মাইসেলফ, যেটা আমার একটা স্ট্রেংথ। সো একটা যদি জানতে চাও, দ্যাট ইজ হোয়াট আই উড সে। ওকে। আপনার এমন কোন স্বপ্নটা আছে যেটা এখনো পূরণ করতে পারেননি? সো আমি বিফোর 10 মিনিট স্কুল, আমার একটা স্টোরি অলওয়েজ মনে পড়ে। সেটা হচ্ছে আমি ঢাকায় আসছি নর্ডার্ন কলেজে পড়ার সময়, অ্যান্ড একদিন বাসে চড়ছিলাম, অ্যান্ড দিস স্ট্রিট কিড, পথ শিশু বলে যে, ওর প্রবাবলি গায়ের জামাও ছিল না। ও এসে আমার কাছে, হি ওয়াজ সেলিং সামথিং স্পেশাল টাইপ অফ চকলেট, আই ফরগট। সো ওর যে সেলস পিচ, মানে ও যেভাবে আমাকে আমাকে কনভিন্স করলো টু বাই দ্যাট, আমি কিনলাম, বিকজ আমি এত প্রশ্ন করে করে কিনলাম। So I was so amazed যে this kid is not even wearing a shirt, and he gave such a sales pitch. আমি তো প্রচন্ড introverted, so আমি চিন্তা করলাম যে I would never be able to do that. So এই যে পথ শিশু, এদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা বুট ক্যাম্পের মতো, একটা ট্রেনিং ক্যাম্পের মতো, বা ক্যাডেট কলেজ থাকে না, ক্যাডেট কলেজে চান্স পাওয়া লাগে। আমি বলবো যে এই রাস্তার যত বাচ্চারা এই যে গাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ি মুছে বলে যে আহ মুছা শুরু করে, তারপর ফুল সেল করে এন্ড এভরিথিং, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ ক্যাডেট কলেজ ফর দিস কিডস। এই স্বপ্নটা ইনশাল্লাহ 10 মিনিট স্কুল থেকে অফশুট হিসাবে কোনো একদিন সলভ করতে পারবো, বাট দ্যাট ইজ আ ড্রিম দ্যাট আই অলওয়েজ হ্যাড ইভেন বিফোর 10 মিনিট স্কুল। এবং দিস অলসো ইন্সপায়ার্ড মি টু রিয়েলি ওয়ার্ক উইথ 10 মিনিট স্কুল, বিকজ আই ওয়ান্ট টু, যে আমি যে কিওয়ার্ডটা বলি বারবার, প্লেসমেন্ট। দিস কিডস নিড প্রপার প্লেসমেন্ট, প্রপার গাইডেন্স। এবং সবাইকে যেমন আমি পড়াশোনা করাতে চাই না, সাম কিডস মাইট জাস্ট বি হ্যাপি উইথ ভোকেশনাল ট্রেনিং, একটা স্কিল শিখলো। মানে ওয়াই কান্ট উই মেক বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিটা এমন যেন চায়নার একটা ভার্সন বাংলাদেশে তৈরি হয়ে যায়। ইউ হ্যাভ সো মেনি পিপল। সো ইয়া, দ্যাট ইজ দ্য ড্রিম দ্যাট ইজ নট ফুলফিল ইয়েট। ভাইয়ার এই ড্রিমটা আসলে আমাদের ওয়াইসিসি ইউথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রিনার, যারা আসলে সমাজে একটা ইম্প্যাক্ট রাখতে চায়, আই থিঙ্ক এভরি সোশ্যাল এন্টারপ্রিনার শুড হ্যাভ দ্যাট ড্রিম লাইক ইউ। হোয়াট আ অনারেবল ড্রিম টু হ্যাভ। ওকে ভাইয়া, লাস্ট প্রশ্নটা একটু ফানি টাইপের। যদি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার থাকতো, তাহলে আপনি কোনটা পেতে চাইতেন আর ওইটাকে কিভাবে কাজে লাগাতে চাইতেন? সুপারন্যাচারাল পাওয়ার হলে আমি বলবো যে আমি ইনস্ট্যান্টলি ঘুমাইতে পারতে চাই। মানে মাথায় এত আইডিয়াস, প্রবলেমস এন্ড এনিথিং থাকে, আমার রাতে ঘুমাতে যেতে কয়েক ঘন্টা লেগে যায়। ইটস নট হেলদি, এন্ড মানে আই প্রিটি শিওর অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে। এন্ড
if there is one superpower that I really want, it's just I want to and I just মানে আমি ঘুমায় যাব আমার মনে হয় যে a lot of problems would be solved. আচ্ছা ভাইয়া, শেষ আমরা জিজ্ঞেস করবো যে আপনি আপনার অডিয়েন্সকে কি করে বলতে চান, মানে ছোট করে যদি একটা বার্তা থাকতো অডিয়েন্সের জন্য। আচ্ছা, সো আমি বলতে চাই যে the world is moving very very fast. এখানে আমার মনে হয় যে যারা অডিয়েন্স হয়তো ভার্সিটির ফাইনাল ইয়ার অর রিসেন্ট গ্রাজুয়েটস অর থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার, সো আমি যখন ভার্সিটিতে পড়তাম আমার ছিল বাট এত ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি ছিল না, এত স্কোপও ছিল না টু ইউটিলাইজ ইউর টাইম। অ্যান্ড আই এম নট সেইং যে খালি কাজ করো আর খালি লাইক সাইড গিগ সাইড হাসল করার ট্রাই করো। আমি বলবো যে create a balance between enjoying your varsity life and also getting some, preparing for the life that comes after. নাহলে যেটা হয় right after graduation you'll feel very lost. You'll see যে some of your peers are doing this, doing that, and you'll feel lost. You can keep, spending time on productive stuff while enjoying. So আমি যেটা করতাম আর কি যে I really enjoyed my varsity life and I think আমার এই 4 বছর was one of the best 4 years of my life. But at the same time আমি কিন্তু ক্লাবের সাথে ইনভলভ ছিলাম, টেনিস স্কুলের সাথে ইনভলভ ছিলাম, I did a lot of stuff, sports and everything. So find your calling. Don't don't give away time. Don't waste time. And আমি কিন্তু এনজয়মেন্ট বা স্পোর্টস গেমস খেলা এগুলোকে ওয়েস্ট অফ টাইম মনে করি না। অ্যাজ লং এজ ইউ আর ফিলিং হ্যাপি আফটারওয়ার্ডস, ইটস অ্যাকচুয়ালি গুড ইউজ অফ ইউর টাইম। অ্যাডভাইস এইটাই, মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম অ্যান্ড ডোন্ট রিগ্রেট আফটারওয়ার্ডস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা দেখতে দেখতে আমাদের শোয়ের লাস্ট পর্যায়ে চলে এসেছি। ইট ওয়াজ লাভলি হ্যাভিং ইউ হিয়ার। অ্যান্ড আমি বলতে চাই যে with respect to all the guests of Behind the Journey, it was one of the most entertaining and one of the most informative and one of the most enjoyable session of Behind the Journey, and thank you for being here. And আশা করব আমাদের YSSE পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনার 10 minute school and other projects and your dreams আমরা সবগুলোকে ওয়েল উইশেস জানাই এবং আশা করি আপনার এই ড্রিম এবং আপনার প্রজেক্টগুলো বাংলাদেশকে আরো সামনে নিয়ে যাবে এবং আরো বড় একটা ইমপ্যাক্ট রাখতে পারবে ইনশাআল্লাহ। Thank you so much, Rafi. Thank you so much, Youth School for Social Entrepreneurs, for inviting me. And যারা গেস্ট আছেন, thank you for attending. Hopefully, আমি কিছু বলতে পেরেছি যেগুলো হয়তো আপনাদের কোনোভাবে হেল্প করবে। And যেটা বললাম যে never settle and make the best use of your time. Thank you, everyone. Assalamu alaikum. Thank you, Assalamu alaikum.